আসসালামু আলাইকুম। 19 পিচ্চি বাচ্চারা, তোমাদের জন্য আমি একটা নিয়ত করছি। তোমাদের রসায়ন বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার গুছিয়ে এবং নোট করিয়ে পড়ে দেওয়ার। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে শুরু করব তোমাদের রসায়ন বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার, পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটার। তো শুরু করার আগে তোমাদের একটু বলে নেই, যারা এই চ্যানেলে নতুন তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে পরবর্তীতে যতগুলা ভিডিও আসে তোমরা ওটা যাতে পাও। তো যাই হোক, আমরা শুরু করি। পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটার, এই চ্যাপ্টারে অনেকগুলো টপিক বিচ্ছিন্ন আকার আছে, অনেকগুলো বিষয় বিচ্ছিন্ন আকার আছে। তো ওইগুলাকেই আমি চারটা টাইপে ভাগ করছি এবং প্রত্যেকটা টাইপে কিছু প্রশ্ন লিখে রাখছি। এই প্রশ্নগুলা তুমি যদি পড়তে পারো এই চ্যাপ্টারের জন্য মোর দেন এনাফ। তো কি কি প্রশ্ন, তার আগে তোমরা এই প্রত্যেকটা টাইপের প্রশ্ন খাতার মধ্যে লিখে রাখবা। এই কয়টা প্রশ্ন বললেই তোমার এনাফ। তো টাইপ নাম্বার 1-এ খেয়াল করো। কোশ্চেন নাম্বার 1, পদার্থের অবস্থা কয়টি এবং তাদের মধ্যে পার্থক্য লেখো। পদার্থের অবস্থা হচ্ছে 3টি, কঠিন, তরল, গ্যাস। এদের মধ্যে পার্থক্য লিখতে বলছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা এক্সপ্লেন করব সামনেই। এখন জাস্ট প্রশ্নগুলো বলি। 2 নাম্বার প্রশ্ন, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কাকে বলে, আন্তঃআণবিক দূরত্ব কাকে বলে। অণুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, আর অণুর মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আমরা দেখবো, জাস্ট এখন প্রশ্ন বলবো। ওকে। 3 নম্বর প্রশ্ন, একই পদার্থ কিভাবে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারে। একটাই পদার্থ, যেমন তুমি পানি, সেটা তুমি তরল ফর্মে পাইতেছো, আবার বরফ কঠিন আকারে পাইতেছো, আবার গ্যাস যখন তাপ দাও সেটা বাষ্পে পরিণত হয়। কেন একই পদার্থ ভিন্ন অবস্থায় থাকে, কিভাবে থাকে, সেই প্রশ্নটা আমাদের এখানে বলছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, কণার গতিতত্ত্ব কাকে বলে, বা কণার গতিতত্ত্ব বলতে তুমি কি বোঝো। ইংলিশে বলা হয় কাইনেটিক থিওরি অফ পার্টিকেল। তো প্রত্যেকটা প্রশ্ন আমরা এক্সপ্লেন করব। 2 নম্বর টাইপ, 1 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর টাইপের, গলন, স্ফুটন, ঘনীভবন, হিমন, ঊর্ধ্বপাতন, বাষ্পীভবন। এগুলা কি? ইংলিশে গলনের হচ্ছে মেল্টিং, স্ফুটন, বয়লিং, ঘনীভবন, কন্ডেনসেশন, হিমন, ফ্রিজিং, ঊর্ধ্বপাতন, সাবলিমেশন, বাষ্পীভবন, ভেপোরাইজেশন বা ইভাপোরেশন। ইংলিশটা বলে দিলাম যাদের ইংলিশ জানা দরকার। 2 নম্বর প্রশ্ন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক কি? গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্ট, হিমাঙ্ক ফ্রিজিং পয়েন্ট। এগুলা কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, সুপ্ততাপ। এই সুপ্ততাপ আবার দুই প্রকার, গলনের সুপ্ততাপ, বাষ্পীভবনের সুপ্ততাপ কাকে বলে আমরা দেখব। 4 নম্বর প্রশ্ন, গলনাঙ্ক ও হিমাঙ্ক একই তাপমাত্রা ব্যাখ্যা করো। গলনাঙ্ক আর হিমাঙ্ক যে এর মান এটা কি, এটা ব্যাখ্যা করতে বলছে। এগুলা ক্ষতে আসে থাকে এটা। আবার 5 নম্বর প্রশ্ন বা পঞ্চম প্রশ্ন, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন তাপমাত্রা ব্যাখ্যা করো। এই হচ্ছে আমার টাইপ 2 এর প্রশ্ন। ওকে। তো টাইপ 3 তে কি আছে, ব্যাপন এবং নিঃসরণ কি, দুইটা প্রক্রিয়া। ব্যাপন হচ্ছে ডিফিউশন, নিঃসরণ হচ্ছে ইফিউশন কাকে বলে, এবং এদের মধ্যে পার্থক্য চাইছে। 2 নম্বর প্রশ্ন, ব্যাপন হার কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, গ্রাহামের ব্যাপন সূত্র। এটা যদিও বইয়ে নাই, বাট এটা তোমার অনেক গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া আর এইচসিএল এর মধ্যে কার ব্যাপন হার বেশি। আমি এখানে অ্যামোনিয়া আর এইচসিএল, NH3 আর HCl এই দুইটা কম্পাউন্ড বা যৌগ লিখে দিচ্ছি। তার মানে এই দুইটা যৌগই আসবে এমন না, ভিন্ন ভিন্ন যৌগ দিয়ে তোমার ব্যাপন হারের তুলনা করতে বলে। হ্যাঁ, তো আমরা এই দুইটা দ্বারা দেখবো, এই দুইটা দ্বারা দেখে যত টাইপ যৌগ দেখ না কেন তাদের মধ্যে ব্যাপন হারের তুলনা করতে বলে কেন আমরা পারবো। ওকে। তো এই হচ্ছে টাইপ 3 তে 4টা প্রশ্ন। আর টাইপ 4 এ আমি দুইটা রাখছি, পাতন, একটা হচ্ছে বিশোধন প্রক্রিয়া, দুইটা যৌগের পার্থক্য করার একটা প্রক্রিয়া। এটার ইংলিশ হচ্ছে ডিস্টিলেশন। তো এই প্রক্রিয়া কি এই সম্পর্কে আমার জানতে চাইতে পারে। আর 3 নম্বর প্রশ্ন, মোমবাতি জ্বালালে কিরূপ পরিবর্তন ঘটে। মোমবাতি যখন জ্বালাবা তখন দুই ধরনের পরিবর্তন ঘটতে দেখবা, একটা রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। তো ওইগুলো আমরা সামনে এক্সপ্লেন করব। তো আমি এই চ্যাপ্টারটাকে 4টা টাইপে ভাগ করছি। আমরা এই 4টা টাইপে যদি ভাগ করছি, এই চ্যাপ্টারটা আমরা 4টা পর্বে দেখব। একটা মানে পুরা এক পর্বে সব আলোচনা করব না, একটা একটা করে পর্ব করব, 4টা পর্ব বানাবো যাতে তোমাদের সুবিধা হয়। অল্প লেকচার দেখলে একটু ভালো লাগে, অতিরিক্ত ভিডিও বড় হয়ে গেলে সেটা বোরিং লাগে। যদিও আমার একটা টাইপ অনেক বড় হয়ে যাবে, বাট আমি কেন, কারণ আমি একটু এক্সপ্লেন করবো বেশি করে, যাতে তোমাদের যাদের জানার আগ্রহ, হ্যাঁ, খুব ভালোভাবে জানতে পারো তাদের জন্য। ওকে। তো স্কিপ করবা না, প্রত্যেকটা পর্ব দেখবা, এটা আমার সাজেশন। তো আমরা আজকে আলোচনা করব জাস্ট টাইপ নাম্বার 1। এটা হচ্ছে পর্ব নাম্বার 1, এটা পর্ব 1। আজকে শুধু এই পর্বটাই আমরা আলোচনা করব। দেন দ্বিতীয় পর্বে দ্বিতীয় টাইপ, তৃতীয় পর্বে তৃতীয় টাইপ, ফোর্থ পর্বে
ফুড টাইপ। ওকে, তো আমরা এটা মুছে দিই, তারপর চ্যাপ্টারটা শুরু করি। তার আগে প্রশ্নটা তুলে নাও খাতার মধ্যে, এই প্রশ্নটা একদম চ্যাপ্টার শুরুতে লিখে রাখবা। ওকে, তুলে নাও। আমরা এই চ্যাপ্টারের মেন আলোচনা ঢুকে যাব। তো দেখো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের অবস্থা, ইংলিশে বলা হয় স্টেটস অফ ম্যাটার। তো পদার্থের অবস্থা এটা বোঝার আগে আমাদেরকে তাকে বুঝতে হবে পদার্থ কি। পদার্থের ইংলিশ হচ্ছে ম্যাটার। হোয়াট ইজ দ্য ম্যাটার? পদার্থ কি? আমি তোমাকে উদাহরণ দিই। আমার হাতে যে তুমি মার্কার গুলো দেখতেছো, এই মার্কার গুলো হচ্ছে পদার্থ। আমি নিজে একটা পদার্থ। আমি যে টি শার্ট বা গেঞ্জি পরে রয়েছি সেটা একটা পদার্থ। এই মাইক্রোফোন সেটা একটা পদার্থ। এই বোট এটা একটা পদার্থ। আমি যে ভাত খাই সে ভাত একটা পদার্থ। আমি যে তরল পানি পান করি সে পানি একটা পদার্থ। অর্থাৎ তুমি তোমার আশেপাশে যাহা কিছু দেখতে পারতেছ, যেটা তুমি ধরতে পারতেছ, যেটা তুমি ছুঁইতে পারতেছ, এই সব হচ্ছে পদার্থ। এই পদার্থই ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারে, ওইগুলা নিয়ে আমরা আলোচনা করব। যেমন যে পানি আমরা পান করি সেটা হচ্ছে তরল অবস্থা। এই পানিকে তুমি যদি ফ্রিজে রেখে দাও সেটা বরফ হয়ে যায়, সেটা হচ্ছে পানির কঠিন অবস্থা। এই পানিকে তুমি যদি আবার তাপ দাও সেটা দেখবা যে বাষ্প আকারে উড়ে যেতেছে, সেই বাষ্প সেটা তার গ্যাসীয় অবস্থা। তাহলে একটাই পদার্থ, নাম কি? পানি, H2O। সেটা ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতেছে, কঠিন, তরল, গ্যাস। তাহলে পদার্থের অবস্থা কয়টা পেলা? তিনটা, কঠিন, তরল, গ্যাস। এটা আমরা লিখি। পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা হচ্ছে তিনটি। কি কি? কঠিন, তরল, গ্যাস। কঠিনের ইংলিশ হচ্ছে সলিড। 2 নম্বর হচ্ছে তরল, এর ইংলিশ হচ্ছে লিকুইড। লিকুইড। আর 3 নম্বর হচ্ছে গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থা বলা হয়। গ্যাসীয় বা বায়বীয়। বায়বীয় ইংলিশে বলা হয় গ্যাসিয়াস। গ্যাসিয়াস। তো এই তিনটে অবস্থা হচ্ছে পদার্থের ভৌত অবস্থা। ভৌত, যদিও অবস্থা লেখা, বাট ভৌত অবস্থা, ফিজিক্যাল স্টেট। পদার্থের ভৌত অবস্থা, এখানে ভৌতটা লিখে রাখো, সুন্দর হয়। পদার্থের ভৌত অবস্থা ইংলিশে বলা হয় ফিজিক্যাল স্টেট অফ ম্যাটার। সেটা কয়টা? তিনটা। কি কি? কঠিন, সলিড, লিকুইড, তরল, গ্যাসীয় বা বায়বীয় বা গ্যাসিয়াস স্টেট। ওকে, এই পদার্থ কিছু একটা দ্বারা তো তৈরি। হোয়াট ইজ দ্য সামথিং? সেই সামথিংটা কি? তো সেই সামথিংটার নাম হচ্ছে কণা। সামথিংটার নাম কি? কণা। দেখো, এই পদার্থ কিছু একটা দ্বারা তৈরি, সেই কিছু একটা নাম কি? কণা। সেই কিছু একটা নাম হচ্ছে কণা, ইংলিশে বলা হয় পার্টিকেল। পার্টিকেল, ছোট্ট ছোট্ট কণা দ্বারা বা পার্টিকেল দ্বারা তোমার পদার্থটা গঠিত। তো আমি আমি এটার পার্টিকেল নাম দেব না। তোমার বই পার্টিকেল লেখা বা কণা লেখা, আমি একটা নতুন নাম দিব, এবং যেটা অ্যাকচুয়ালি সত্য। সেটা কি? সেটা হচ্ছে অণু। আমি কি বলবো? এটার নাম হচ্ছে অণু। পদার্থ কি দ্বারা গঠিত? অণু দ্বারা গঠিত। অণু, ইংলিশে বলা হয় মলিকিউল। মলিকিউল, এটা জাস্ট লিখে রাখো, মলিকিউল। পদার্থ অণু বা মলিকিউল দ্বারা গঠিত, ছোট্ট ছোট্ট কিছু দ্বারা গঠিত, সেটার নাম হচ্ছে অণু বা মলিকিউল। তো এই চ্যাপ্টারে অণু নিয়ে কথাবার্তা নাই, পরবর্তী যে চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, সেখানে আছে, বাট জেনে রাখো। ওকে, তাহলে পদার্থ কণা বা পার্টিকেল বা অণু বা মলিকিউল দ্বারা গঠিত। তো এই চ্যাপ্টার শুরু করার আগে, আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। ওটা কেউ এক্সপ্লেন করে না, বাট আমি একটু এক্সপ্লেন করি। খুব বেশি আলোচনা হবে না, একটু শোনো। সেটা কি? তাপ আর তাপমাত্রা। এই দুইটা, তাপ আর তাপমাত্রা, এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। তাপ আর তাপমাত্রা। তাপ আর তাপমাত্রা, দেখো দুইটার নাম। তাপ ইংলিশে বলা হয়
হিট। আরেকটা কি? আরেকটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা ইংলিশ বলা হয় টেম্পারেচার। টেম্পারেচার। একটু সময় দাও, জানতে পারবা কিছু। এই পর্বটা শেষ হলে পুরো যতগুলো পর্ব যে দেখতে পারো তুমি অনেক কিছু জানতে পারবা। খেয়াল করো, তাপ আর তাপমাত্রা জিনিসটা কি। তো দেখো, আমার কাছে একটা চায়ের কাপ আছে। একটা চায়ের কাপ, যেখানে আমি চা নিছি, গরম চা। কেমন চা নিচ্ছি? গরম চা। গরম চা। তুমি যদি এই চাটা কিছুক্ষণ রেখে দাও, দেখবে এই চাটা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাই না? দুটো আমি পরের অবস্থা নিই। এটা হচ্ছে প্রথম অবস্থা। প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা কি আসবে? এটা ঠান্ডা হয়ে আসবে। একই চা কিন্তু। আমি বললাম এটা কি? ঠান্ডা চা। ঠান্ডা চা। এখন প্রশ্ন, এই যে চা একবার গরম, আবার কিছুক্ষণ পরে রেখে দিলে সে ঠান্ডা হয়ে যায়। তাহলে একটা চাই, এখানেও যেই চা, এখানেও সে একই চা, বাট একবার গরম আর একবার ঠান্ডা কেন? তো একটা সময়ে যখন সায়েন্স ওইভাবে বিপ্লব হয় নাই, বিজ্ঞানের ওরকম বিপ্লব হয় নাই, তখন যে ফিলোসোফার গুলা ছিল, দার্শনিক যারা ছিল, তারা বলল এই চায়ের ভিতরে, গরম চায়ের ভিতরে কিছু একটা আছে, কিছু একটা আছে যার কারণে সে গরম। আর এই ঠান্ডা চায়ের ভিতরে কিছু একটা ঘাটতি আছে যার কারণে সে ঠান্ডা। সে কিছু একটা কি, যেটা ধরা যায় না, দেখা যায় না, সে কিছু একটা কি, এটার নাম দিয়ে দিল ইনভিজিবল ফ্লুইড। এটার নাম দিল ইনভিজিবল ফ্লুইড। ইনভিজিবল ফ্লুইড। এবং পরবর্তীতে, এবং এটার নাম আবার বলা যায় ক্যালোরিক, একটু জেনে রাখো, ক্যালোরিক। এবং পরবর্তীতে এই ক্যালোরিকের নাম দেওয়া হইলো তাপ। তাপ মানে হিট, এটার নাম দেওয়া হইলো তাপ। তো এই তাপ কি? বিজ্ঞানীরা বলল এই তাপ হচ্ছে শক্তির একটা রূপ। শক্তির কিন্তু অনেকগুলা রূপ আছে। গতি শক্তি, বিভব শক্তি, যান্ত্রিক শক্তি, এরকম অনেকগুলা শক্তির রূপ আছে। তো তাপ হচ্ছে শক্তির আরেকটা রূপ। ওকে, তাহলে কি লিখবা? শক্তির একটা রূপ। শক্তির একটা রূপ। শক্তির একটি রূপ। শক্তির একটি রূপ। বা ইংলিশে যারা পড়ো, ইংলিশ মিডিয়ামে, তারা বলবা হিট ইজ এ ফর্ম অফ এনার্জি। একটা শক্তির আরেকটা ফর্ম মানে রূপ। তো এই শক্তি যেখানে থাকবে বেশি সেটা গরম হবে, যেখানে কম থাকবে সেটা ঠান্ডা হবে। ওকে, তো তুমি যে প্রথমে গরম চা রাখছো, পরে সেটা ঠান্ডা হয়ে গেল কেন? কারণ এখানে যে শক্তিটা ছিল, এই যে তাপ, সেটা পরিবেশে বের হয়ে গেছে। পরিবেশে বের হয়ে গেছে, এখানে যে শক্তি ছিল মানে তাপটা, সেটা পরিবেশে বের হয়ে গেছে, হিটটা বের হয়ে গেছে। অর্থাৎ আমি বলবো তাপ বের হয়ে গেছে এখান থেকে, তাই তাপ কমে গেছে, তাই এটা ঠান্ডা চা। আবার এই তাপে, এই ঠান্ডা চার মধ্যে তুমি যদি তাপ দিতা বাইরে থেকে, তাহলে সেটা কিন্তু আবার গরম হয়ে যাবে। তাহলে আমি আবার তাপ দিলে সেটা আবার গরম চা হয়ে যাবে। ওকে, আমরা তাপ জিনিসটা বুঝছি। এখন ব্যাপার হইলো এই গরম চাতে কি পরিমাণ তাপ আছে সেটাকে আমি মাপতে পারবো। আর এই ঠান্ডা চাতে কি পরিমাণ তাপ আছে, কম তাপ, বাট কি পরিমাণ, এটা মাপা যাবে না। এইটা মাপা যাবে না। তো আমি তাকে তাপের আগে আগে একটু ডেফিনেশন দিই, যে তাপ একটা শক্তির রূপ, যেটা কোনো বস্তু গ্রহণ করলে, গ্রহণ করলে, যে তাপ, ঠান্ডা চা তাপ গ্রহণ করছে, গরম হয়ে গেছে, গ্রহণ করলে বস্তু কি হয়? বস্তু গরম হয়। বস্তু গরম হয়। আবার এই তাপ মানে শক্তি যে রূপটা, সেটা বর্জন করলে, বর্জন করলে বস্তু ঠান্ডা হয় বা নর্মাল হয়। ওকে, আমরা তাপ বুঝছি। একটা বস্তুতে কি পরিমাণ তাপ আছে সেটা তুমি মাপতে পারবে না, সেটা মাপার কোনো ওয়ে নাই, সেটার মাপার জন্য কোনো
সায়েন্স আমাদের সূত্র দিয়ে দেয় নাই, মাপা জীবনও সম্ভব না। কেমন তোমাকে বোঝাই, আমার ব্যাংকে কি পরিমাণ টাকা আছে আমি যদি না বলি তুমি জীবনে বুঝতে পারবা, মাপতে পারবা না। ব্যাংক বলে দিলে ঠিক আছে, বাট ওই জিনিসটা মানে বাদ দাও। আমি টাকা ধরো কোথাও একটা রাখিয়ে দিচ্ছি, কি পরিমাণ আছে আমার কাছে তুমি জানো? জানো না। সিমিলারতে এই চায়ের ভিতরে কি পরিমাণ তাপ আছে এটা মাপার কোনো সিস্টেমই নাই। বাট এই বস্তু কতটা গরম, কতটা ঠান্ডা, কতটা নরমাল সেটা মাপার ওই আছে। সে মাপার ওইটা কি? টেম্পারেচার, তাপমাত্রা। মানে এখানে কি পরিমাণ গরম, এটা কি পরিমাণ ঠান্ডা সেটা মাপার যে রাশি সেটাকে বলবো তাপমাত্রা, টেম্পারেচার। ধরো তুমি এখানে একটা থার্মোমিটার রাখবা, থার্মোমিটার রেখে তুমি দেখবা যে এটা টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে একটা থার্মোমিটার রাখবা, তুমি তাপ দেখবা 25 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তাপমাত্রা প্রকাশের রাশি। তাহলে এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাই তাপমাত্রা বেশি তাই বস্তুটা গরম, তাপমাত্রা কম তাই বস্তুটা ঠান্ডা। তাহলে একটা বস্তু গরম, গরম কতটুকু ঠান্ডা সেটা কি দ্বারা মাপতে পারি? তাপমাত্রা দ্বারা। তাই তাপমাত্রা যত বেশি হবে বস্তুটা গরম হবে, তার মানে সেখানে তাপও বেশি ছিল। তাহলে তাপমাত্রা দ্বারা আমরা বুঝতে পারবো সেখানে তাপ কি পরিমাণে আছে। এক্সাক্ট পরিমাণ আমরা মাপতে পারবো না, বাট বুঝতে পারবো যে তাপমাত্রা যেহেতু বেশি, এখানে যেমন গরম চাইতে তাপমাত্রা বেশি 50 ডিগ্রি সেলসিয়াস, আর ঠান্ডা চাইতে তাপমাত্রা কম 25 ডিগ্রি সেলসিয়াস। যদি তাপমাত্রা বেশি তার মানে এখানে তাপটাও বেশি, কিন্তু কি পরিমাণ এক্সাক্ট পরিমাণ মাপতে পারবো না। তাহলে তাপমাত্রা আমরা বুঝছি, তাপমাত্রা কি? বস্তু কি পরিমাণ গরম বা ঠান্ডা সেটা মাপার রাশি হচ্ছে আমার তাপমাত্রা। তো এই আমরা টেম্পারেচার আর হচ্ছে হিট নিয়ে আলোচনা করলাম, এটা একটু আলোচনা করা দরকার ছিল। এখন আমরা মেইন আলোচনা ঢুকে যাব। ওকে, এটা তুলে নাও, মুছে দিলাম। এখন আমাদের টাইপ 1 এ যে প্রশ্নগুলো ছিল ওইগুলো একে একে আমরা কি করব, এখানে এক্সপ্লেন করে ফেলবো। তো খেয়াল করো, আমি একটা ফিগার আঁকাই। এটা একটা গ্লাস, যে গ্লাসে আমি পানি নিছি, তরল পানি। কেমন পানি? তরল পানি, তরল পানি। এই যে দেখো পানি যেটা আমরা খাই, এটা যে যে অবস্থা আছে বোধ অবস্থা সেটা আমরা কি বলবো? তরল। তো এই পানিরই তুমি এখন ফ্রিজে রেখে দাও, সে কি হয়ে যাবে? বরফ। ওটা আমরা এখানে আঁকাই। এই যে দেখো আমি এটা বোঝালাম কি? শক্ত হয়ে গেছে, এটা আমরা বলবো বরফ। বরফ। আর এই অবস্থাটাকে আমরা বলবো কঠিন। এটার কি বলবো? কঠিন অবস্থা, পদার্থের কঠিন অবস্থা। আর যেটা পানি সেটা আমরা কি বলবো? তরল অবস্থা। এখন থার্ড নাম্বার কাজ, এই বরফকে পানিকেই তুমি আবার তাপ দাও বাইরে থেকে, দেখবা সে কি হইতেছে? ভাস্পকার কিছু একটা চলে যেতেছে, মানে হাওয়ার মতো, যেটা আমরা দেখতে পারি, খালি চোখে দেখা যায়। তো দেখো ওইটা আমি ফিগারের মাধ্যমে আঁকায় দেখাই তোমারে। আমার একটু ফিগার সুন্দর করে আঁকাইতে ভালো লাগে তাই সুন্দর করে আঁকাইতেছি। এই তো। তো দেখো এখানে আমাদের কি ছিল? তরল পানি। তুমি তাপ দিলে দেখতে পারো কি, যে এখান থেকে ভাস্প আকারে কিছু একটা চলে যেতেছে উপরে, মানে হাওয়া আকারে, তাই না? যেটা আমরা বলবো ভাস্প। তো এখন তুমি কি করো, এই ঢাকনাটা অফ করে দাও।
ঢাকনাটা অফ করে দাও। যে ঢাকনাটা আছে গ্লাসের, এটা তুমি অফ করে দাও। তো ঢাকনা অফ করে দেখতে পারবা যে ভাস্পর তোর উপরে চলে যেতে পারতেছে না, কারণ ঢাকনা অফ। ঢাকনা কি? ঢাকনা অফ। তাহলে এই ভাস্পটা কোথায় জমা হবে? এইখানে, যেটা ভাস্প বুঝাইলাম, এই যে এখানে জমা হইতেছে, বুঝছো? এখানে জমা হইতেছে, এখানে জমা হইতেছে। তাহলে পানির পরিমাণ লেয়ারটা একটু কমে যাবে, লেয়ারটা একটু কমে যাবে, কারণ কিছু বাষ্প উপরে চলে গেছে, পানি থেকে তো চলে গেছে, তরল ফর্ম থেকে। এটা হচ্ছে বাষ্প। হ্যাঁ সরি, এটা হচ্ছে তরল আর এটাই বাষ্প। এটা হচ্ছে বাষ্প। আমি আলাদা কালি দিয়ে বোঝাই তোমাকে। এটা তোমার গ্লাস ছিল, যেখানে পানি ছিল, সেই পানি থেকে আমি ঢাকনা যেহেতু অফ করে দিছি, তুমি তাপ দিছো বাইরে থেকে, এখানে কিছু কি হয়েছে? বাষ্প জমা হয়েছে, কারণ ঢাকনা অফ। তাহলে এই যে বাষ্প, এটা কি? এটা হচ্ছে আমার বাষ্প। বাষ্প, এইটাকে আমরা বলবো পানির গ্যাসীয় অবস্থা। পানির গ্যাসীয় অবস্থা। ওকে, তাহলে দেখো পানি, যেটা তিনটা অবস্থা থাকতে পারতেছে: কঠিন, তরল, গ্যাসীয়। কেন? পানি কি দ্বারা গঠিত? আমি বলছিলাম না, প্রত্যেকটা পদার্থ কিছু অণু দ্বারা গঠিত। এরকম পানির মধ্যেও অসংখ্য অণু আছে। সেই অণুটা কি? সেই অণুটা তুমি যদি জানো তাহলে ভালো, আর না জানলে দেখে রাখো। অণুটা হচ্ছে H2O। এটাই হচ্ছে অণু। এই অণুর তুমি যদি স্ট্রাকচার দেখো, গঠন দেখো, তাহলে কি রকম ভাবে গঠন তারা। আমি একটু নিচে আঁকি। H2O গঠনটাতে খেয়াল করে কেমন। একটা অক্সিজেন, এটা ও মানে অক্সিজেন, আর দুইটা হাইড্রোজেন। তো এর সাথে এরকম করে একটা হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, আর একটা হাইড্রোজেন আছে না, যে আরেকটা হাইড্রোজেন। তো দেখো পানির যে অণু, এটা হচ্ছে অণু। H2, এটা কি? এটা হচ্ছে অণু। অণুর মধ্যে একটা অক্সিজেন, এটাকে বলে পরমাণু। হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটা বলে পরমাণু। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু, টোটাল তিনটা পরমাণু দ্বারা একটা অণু H2O গঠিত। ওকে, তার এই যে পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, এই পরমাণু পরমাণুর ভিতরে যে বন্ধন, এই যে বন্ধন চিহ্ন দিয়েছে, যে বন্ধন, এই যে পরমাণু পরমাণুর ভিতরে যে বন্ধন, পরমাণু পরমাণুর ভিতরে যে বন্ধন, সেই বন্ধনকে বলা হয় আন্তঃপারমাণবিক বন্ধন। লিখে রাখো, আন্তঃপারমাণবিক, আন্তঃপারমাণবিক বন্ধন। আন্তঃপারমাণবিক বন্ধন একটু লিখে রাখো। কোন পরমাণু পরমাণুর ভিতরে যে বন্ধন, পরমাণু পরমাণুর ভিতরে যে বন্ধন, পরমাণু পরমাণুর ভিতরে যে বন্ধন, সেটাকে বলা হয় আন্তঃপারমাণবিক বন্ধন। আন্তঃপারমাণবিক বন্ধন, এই যে অক্সিজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন যে বন্ধন, সেই বন্ধনগুলোকে বলা হইতেছে আন্তঃপারমাণবিক। এই যে এই বন্ধনটা আর এই যে বন্ধনটা, এটা বলা হচ্ছে আন্তঃপারমাণবিক বন্ধন। তো এখন এই যে পানি, এখানে অসংখ্য এরকম H2 আছে, কোটি কোটি লক্ষ লক্ষ, বুঝছো? তো এই অণু, এই অণুর ভিতরেও আবার কিছু বন্ধন আছে, আমি তোমার দেখাই। এটা ধরো একটা অণু, এটা ধরো একটা অণু, আমি একটু নিচে আঁকাই। এটা ধরো একটা অণু, এরকম আর একটা অণু নিলাম। ওকে, দুইটা অণু। অণু কতগুলো আছে পানির মধ্যে? লক্ষ লক্ষ কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি। সেইখান থেকে আমি মাত্র দুইটা নিচ্ছি। এই অণু, অণুর ভিতরেও আবার বন্ধন আছে, মানে একটা অণু আরেকটা অণুকে জাস্ট আকর্ষণ করে, আকর্ষণ, অ্যাট্রাকশন। ওকে, তো এই অণু অণুর ভিতরে আকর্ষণ আছে, সেটা আমি ডট ডট দ্বারা রিপ্রেজেন্ট করব। আমি না, এটাই নিয়ম, ডট ডট দ্বারা। তো এই যে একটা অণু আরেকটা অণু এর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। এটা একটা বন্ধন কল্পনা করতে পারো, অণু অণুর ভিতরে বন্ধন, সেই বন্ধনকে বলা হয় আন্তঃআণবিক বন্ধন। একই জিনিস দুই নামে পরিচিত, আন্তঃআণবিক বন্ধন বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। তুমি যেটা বইলা খুশি হও। ওকে, তোমরা লিখি, এটার নাম কি?
আণবিক, আগে ছিল আন্তঃপারমাণবিক। কেন? পরমাণু পরমাণুর ভিতরে, আর এটা অণু অণুর ভিতরে, তাই অণুর ভিতরে আণবিক। আণবিক বন্ধন। আর তোমার বই আন্তঃআণবিক বন্ধন এই ওয়ার্ডটা না পেয়ে তুমি পাবা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। অর লিখি, অথবা আণবিক আকর্ষণ শক্তি বা আকর্ষণ বল। আকর্ষণ বল। ওকে, একটা অণু আরেকটা অণুর ভিতরে যে বন্ধন, সেই বন্ধনকে আমরা বলছি আন্তঃআণবিক বন্ধন বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। এটাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশটা লিখি, ইন্টার। আন্ত মানে ইন্টার, আর আণবিক মানে মলিকুলার। মলিকুলার মলিকুলার আণবিক মানে মলিকুলার, আকর্ষণ মানে অ্যাট্রাকশন। আকর্ষণ মানে অ্যাট্রাকশন, আর শক্তি মানে এনার্জি, বাট আমরা বল বলবো। অ্যাট্রাকশন ফোর্স বা অ্যাট্রাকশন এনার্জি, এনার্জি বলে দিই। তুমি যেটা বলে খুশি, শক্তি মানে এনার্জি আর বল মানে ফোর্স। বল মানে ফোর্স। তাহলে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন এনার্জি বা ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। আমরা এইভাবে না লিখে আমাদের একটু সুবিধার্থে ছোট্ট করে লিখবো। এটার নাম হচ্ছে, এখানে লিখি, ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন এনার্জি। আমরা এটা নিচে লিখি, সমস্যা নাই, এক জায়গায় লিখলে হলো ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন এনার্জি। জাস্ট জেনে রেখো, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এনার্জি। এখন এই অণুর ভিতরে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এনার্জি যদি খুব বেশি হয়, তার অনেক আকর্ষণ, তাহলে কি করবে? একটা অণু আরেকটা অণু খুব কাছাকাছি অবস্থান করবে। হ্যাঁ, আবার অণুর ভিতরে যদি আকর্ষণটা কম হয়, তাহলে অণুগুলা কি করবে? দূরে দূরে অবস্থান করবে, একটা থেকে আরেকটা দূরে দূরে। এখন এই একটা অণু আরেকটা অণুর মধ্যে যে ডিস্টেন্স একটা অণু আরেকটা অণুর মধ্যে যে ডিস্টেন্স মাঝখানে যে ডিস্টেন্স, সেটাকে বলা হয় আণবিক দূরত্ব। লেখো, আণবিক আণবিক দূরত্ব। ইংলিশে বলা হয় মানে ইন্টার, আণবিক মানে মলিকুলার, আর দূরত্ব মানে ডিস্টেন্স। একটু লিখে রাখো, ইন্টারমলিকুলার ডিস্টেন্স। ওকে, আমরা বুঝছি। এখন এই যে একই পানি ভিন্ন ভিন্ন ভৌত অবস্থায়, কঠিন, তরল, গ্যাস, কেন? এর কারণ হচ্ছে এই আণবিক বন্ধন। আবার বলি, পদার্থের ভৌত অবস্থা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ আন্তঃপারমাণবিক বন্ধন না। কোনটা কারণ? আণবিক বন্ধন। এই অণুর ভিতরে আণবিক বন্ধন খুব বেশি হইলে কঠিন, মাঝারি হইলে তরল, আর একদমই কম হইলে গ্যাসীয়। কি হবে তোমার দেখায়? বরফের ভিতরে অসংখ্য H2O অণু আছে, সেখান থেকে আমি 4টা দেখাইতেছি, জাস্ট 4টা। খেয়াল করো, H2O এটা একটা অণু, আরেকটা H2O 2টা, এরকম আরেকটা H2O 3টা, এরকম আরেকটা H2O 4টা। এরকম কিন্তু অসংখ্য আছে। দেখো এখানে অণুগুলা কি খুব কাছাকাছি আছে। দেখো কেন কাছাকাছি? তুমি যদি বরফটা বের করো ফ্রিজ থেকে, দেখবা কি এটা ধরতে পারতাছো। কেন? অণু দ্বারা গঠিত। অণুগুলা কাছাকাছি দেখে তো ধরো, এই যে এটা একটা অণু, এটা একটা অণু একসাথে আছে, তো কি হইতেছে? লেগে আছে, তাহলে আমি ধরতে পারবো না। ছড়াছিটা আছে, ধরতে পারবো না। একসাথে আছে, খুব কাছাকাছি আছে, তাই তো আমি কম্প্যাক্ট হিসেবে পেতেছি। অণুগুলো খুব কাছাকাছি মিলে একটা গঠন হইতেছে, তাই আমি ধরতে পারতেছি, কম্প্যাক্ট। ওকে, এটা হচ্ছে বরফের গঠন। এখন যদি পানির ক্ষেত্রে আসো, তরল পানি, তো এই অণুগুলা কি করবে? এই অণুগুলা দ্বারা গঠিত, বাট তাদের মধ্যে দেখো, একটু আবার বলি, বরফ কঠিন কেন? অণুগুলা খুব কাছাকাছি। কাছাকাছি কেন? এখানে আন্তঃআণবিক আকর্ষণটা খুব বেশি বেশি দেখে তারা কি কাছাকাছি আছে। আর যখন আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা একটু কম হবে, একটু কম, তাহলে অণুগুলো একটু দূরে দূরে থাকবে, আন্তঃআণবিক দূরত্ব একটু বেড়ে যাবে। তাহলে একটু দেখো স্ট্রাকচারটা কেমন আসে, এরকম। H2O, এই যে একটা, আমি 4টা দ্বারা বোঝাইতেছি, একটু দূরে চলে গেছে। H2O, H2O,
H2 একটু দূরে দূরে। ওকে, আন্তঃনৈমিক আকর্ষণ শক্তি কম, তাই একটু দূরে দূরে আন্তঃনৈমিক দূরত্বটা বেশি তরল অবস্থা। আর গ্যাসীয় অবস্থা কেন? কারণ এখানে অণুগুলা আরো দূরে দূরে থাকে। আমি একটু আগে তরল অবস্থা আসি, যে এখানে আন্তঃনৈমিক দূরত্ব ধরো এরকম, একটা দুইটা দুইটা দিয়ে করে দিলাম। আন্তঃনৈমিক আকর্ষণ, আন্তঃনৈমিক আকর্ষণ, অণুর মধ্যে যে আকর্ষণ, ওকে, দুইটা করে চিনে দিলাম। মানে আর এখানে কয়টা করে? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ওকে, তাহলে এইখানে আন্তঃনৈমিক আকর্ষণটা খুব বেশি, তাই তারা কাছাকাছি আছে। এখানে দুইটা করে দিছি, মানে একটু আন্তঃনৈমিক আকর্ষণ একটু কম, তাই তারা দূরে দূরে। আর গ্যাসীয় ক্ষেত্রে আন্তঃনৈমিক আকর্ষণ শক্তি একদম নেই বললেই চলে, আছে বাট খুবই কম। অণুগুলা কি করবে? অনেক দূরে দূরে অবস্থান করবে। অণুগুলা একদম দূরে দূরে অবস্থান করবে। অণুগুলা একদম দূরে দূরে অবস্থান করবে। অণুগুলা একদম দূরে দূরে অবস্থান করবে। তো এদের মধ্যে আকর্ষণ নেই বললেই চলে, মানে একটা করে দেখাইলাম, খুবই কম, খুবই কম, খুবই কম, আকর্ষণটা খুবই কম। এবং যেহেতু আকর্ষণ নাই, তাই তারা ছোটাছুটি করে। একজন আরেকজনের মধ্যে আকর্ষণ নাই, যে যার মতো এদিক সেদিক ছোটাছুটি করে। কিন্তু ছোটাছুটি যে গতি, সেটা কিন্তু আবার সরল রৈখিক হবে, মানে আঁকা বাঁকা না, সরল রৈখিক, সরল রৈখিক। ওকে, তো ধরো এদিক যেতে পারে, এই অণুটা এদিক যেতে পারে, বা এদিক যেতে পারে, বা এদিক যেতে পারে, বা এদিক যেতে পারে, যে দিকে যাক না কেন সরল রৈখিক। অণুগুলো এরকম ছোটাছুটি করবে, অণুগুলো এরকম এদিক সেদিক ছোটাছুটি করবে গ্যাসীয় অবস্থায়। বুঝছো? কারণ এদের মধ্যে আকর্ষণটা নাই বললেই চলে। তো অণুগুলা এদিক এদিক সরলরৈখিকভাবে ছোটাছুটি করে, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো আমরা একটা প্রশ্ন পড়ছিলাম টাইপ নাম্বার 1-এ, যে কি পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থায় কিভাবে থাকতে পারে? তো তুমি বলা তরলে এরকম একটু, কঠিনে খুব কাছাকাছি অণুগুলা, আর তরলে একটু দূরে দূরে, আর গ্যাসীয় অবস্থা অনেক দূরে। কেন? কারণ কি? কিভাবে থাকবে? কারণটা দেখো, এই বরফের ক্ষেত্রে যখন বরফ স্ট্রাকচার, তখন অণুগুলা যে খুব কাছাকাছি আছে, খুব কাছাকাছি না, কম্প্যাক্ট হিসেবে আছে। বাট এই অণুগুলা ফিক্সড, অবস্থান ফিক্সড মানে কি? এই যে অবস্থান ফিক্সড করে দিলাম, ফিক্সড থেকে আমি কি করতে পারি? ধরতে পারি না, একটা কঠিন স্ট্রাকচার পাইতেছি। আর এখানে অণুগুলা নড়ে বড়ে, তাই তুমি ধরতে পারবা না, তরল। আর এটা ধরার কোনো প্রশ্ন আসে না, এদিক সেদিক ছোটাছুটি, তুমি তো কল্পনাই করতে না গ্যাসটা ধরছো, তাই না? এটা অণুগুলা খুব কাছাকাছি, কম্প্যাক্ট, তাই তুমি ধরতে পারো। বাট এই অণুগুলা তাদের অবস্থান ফিক্সড রাখার পরও তাদের অবস্থানে এরা কন্টিনিউয়াসলি কাঁপতে থাকে। মানে তারা চায় এই শক্তি থেকে বের হয়ে যেতে, মানে একটা অণু আরেকটা অণু থেকে বের হয়ে যেতে চায়, তাই কাঁপতে থাকে কন্টিনিউয়াসলি, ভাইব্রেশন থেকে কাঁপতে থাকে। বাট বাট তারা যাইতে পারে না কেন? ওই যে আকর্ষণ শক্তিটা খুব বেশি। তাহলে এই ওয়ার্ড লাইনটা লিখে রাখো, যে অণু আন্তঃমিক শক্তি খুব বেশি, এই জন্য তারা যাইতে চায় না, যাইতে পারে না, সরি যাইতে চায় না, যাইতে পারে না। আকর্ষণ খুব বেশি, তাই তারা যাইতে পারে না একে অপর থেকে। বাট যাওয়ার জন্য কন্টিনিউয়াসলি কাঁপতে থাকে, ভুম 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 করে কাঁপতে থাকে। এটা আমরা বলি ভাইব্রেশন বা কম্পন। তাই বলবো অণুগুলোর অবস্থান ফিক্সড রেখে, অবস্থান ছোট্ট করে লিখি, তোমরা তুলে নাও, অবস্থান ফিক্সড রেখে অণুগুলো অবস্থান ফিক্সড রেখে কন্টিনিউয়াসলি অনবরত, কন্টিনিউয়াসলি মানে অনবরত, কন্টিনিউয়াসলি কাঁপতে থাকে বা কাঁপতে থাকে। এটাকে কাঁপতে থাকে, এটার মানে হচ্ছে ভাইব্রেশন হতে থাকে, ভাইব্রেশন। এই কাঁপার ফলে একটা এনার্জি সৃষ্টি হয়, কাঁপার ফলে একটা এনার্জি কন্টিনিউয়াসলি কাঁপতে থাকে। কাঁপতে কেন? তারা দূরে চলে যেতে চায়, কিন্তু যাইতে পারে না কেন? আকর্ষণ শক্তি তাকে আটকে রাখছে। এই যে কাঁপার ফলে একটা শক্তির সৃষ্টি হয়, সেই শক্তিকে বলবো কম্পন শক্তি। লেখো, এই শক্তির নাম হচ্ছে কম্পন শক্তি, কম্পন শক্তি। আচ্ছা, কম্পন শক্তি। এখন আসি, কেন একই পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থা থাকতে পারে? এই যে অণুগুলা কাঁপতেছে, তুমি বাইরে থেকে কি করলা? বাইরে থেকে তুমি তাপ দিলা, বাইরে থেকে তাপ দিলা, হিট, তাপ প্রোভাইড করলা, ফলে এই কাঁপার পরিমাণ আরো বেড়ে যাবে, ঝুমঝুম ঝুমঝুম করে আরো কাঁপবে। তুমি বাইরে থেকে তাপ দিচ্ছ, মানে এমনি কাঁপতেছে এরকম করে, আর তুমি আরো তাপ দিচ্ছ, তারা আরো কাঁপা শুরু করবে, ফলে কম্পনটা বেড়ে যাবে। তাপ দেওয়ার ফলে কি হবে? কম্পন, কম্পন
এই কাপার পরিমাণ বেড়ে যাবে। যখন কাপার পরিমাণ বেড়ে যাবে তখন এই আকর্ষণটা কমে আসবে, অণুর ভিতরে যে আকর্ষণ সেটা কমে আসবে। তো আমি এটা লিখি, কম্পন যখন বেড়ে যাবে তখন আকর্ষণ, সেটা আমি কি বলছি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এনার্জি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এনার্জি সেটা কমে যাবে। যেহেতু আকর্ষণ কমে গেছে তাই এখন তারা কি করবে, ধুম ধুম করে একটা থেকে দূরে যাওয়া শুরু করবে, তাহলে একটা গতিশক্তি প্রাপ্ত হবে। আমরা কি বলবো, গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পাবে, গতিশক্তি বৃদ্ধি পাবে। গতিশক্তি বৃদ্ধি মানে একটা একটা দূরে চলে গেছে, দূরে চলে গেলে কি হবে, ইন্টারমলিকুলার ডিস্টেন্স, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে। আন্তঃআণবিক দূরত্ব, ইন্টারমলিকুলার ডিস্টেন্স, সেটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এই লাইনটা মনে রাখো, এই লাইনটা মনে রাখো। এই লাইনটা মনে রাখো। তাহলে কঠিন পদার্থকে তাপ দিবা, ফলে তার তো আগে কাঁপতেছিল, তাদের কাঁপার পরিমাণ আরো বেড়ে যাবে, তাই আকর্ষণটা এরকম থাকতে পারবে না, আকর্ষণ একটু কমে যাবে, তাই গতিশক্তি প্রাপ্ত হবে এবং দূরত্ব বেড়ে যাবে, আন্তঃআণবিক দূরত্ব। দেন তারা কোন অবস্থায় যাবে, তরল অবস্থায়, যে দূরে দূরে চলে গেছে। ওকে, দূরে দূরে চলে গেছে। তাহলে কঠিন অবস্থায় গতিশক্তি নাই বললেই চলে, নাই বললে চলে। ইন্টারমলিকুলার ডিস্টেন্স, আন্তঃআণবিক দূরত্ব, সেটা নাই বললে চলে, কারণ খুব কাছাকাছি। যে মাত্র তুমি তাপ দিচ্ছ, এখন আকর্ষণ কমে গেছে, তাই গতিশক্তি প্রাপ্ত হয়েছে, এখানে গতিশক্তি বেশি এবং একটু দূরে দূরে চলে গেছে, তাই আন্তঃআণবিক দূরত্ব কি কঠিন থেকে বেশি। এখন এই তরল, তরল ফর্ম, তরলে তুমি আবার তাপ দিলা, তরলে তুমি আবার তাপ দিলা, তরলে তুমি আবার তাপ দিলা, তো কি হবে, এই তরল এরা এখানে কিন্তু কাঁপতেছিল, আরো কাঁপার পরিমাণ বেড়ে গেছে। যখন তুমি তাপ দিবা, কম্পন এই তরলের আরো বেড়ে যাবে। আমি এটা অন্য কালার দিয়ে লিখি, কম্পন আরো বেড়ে যাবে, কম্পন আরো বেড়ে যাবে। কম্পন আরো বেড়ে গেলে এদের মধ্যে যে দুইটা আমি চিহ্ন দ্বারা বলছি আকর্ষণ, সেই আকর্ষণ আরো কমে যাবে, মানে ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন এনার্জি সেটা আরো কমে যাবে। আকর্ষণ আরো কমে গেলে তারা আরো গতি শক্তি নিয়ে ছোটাছুটি করবে, তাহলে বলবো কি, গতিশক্তি আরো বেশি হবে, গতি শক্তি সেটা আরো বেশি হবে। গতিশক্তি আরো বেশি তার মানে কি, তারা অনেক দূরে দূরে চলে গেছে। ইন্টার মলিকুলার ডিস্টেন্স, ইন্টার মলিকুলার ডিস্টেন্স, আন্তঃআণবিক দূরত্ব আরো বেশি হবে। আন্তঃআণবিক দূরত্ব যত বেশি হবে সেটা প্রাপ্ত হবে গ্যাসীয় অবস্থায়। তাহলে একই পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থায় এক্সিস্ট করতেছে, কেন, তাপমাত্রার ফলে। তো খেয়াল করো, তাহলে তুমি একটা পদার্থ বরফ, তরল, বাষ্প করতে পারতেছ কি করে, তাপ প্রয়োগ করে। তাহলে একটা একই পদার্থ ভিন্ন অবস্থায় থাকতে পারে, এটা নির্ভর করে কার উপর, তাপমাত্রার উপর। তাপমাত্রার উপর তাপ প্রয়োগ করলে অণুগুলা দূরে দূরে চলে যায়, তরল হয় কঠিন থেকে, আবার তরলকে আরো তাপ দিলে তার অণুগুলো আরো দূরে দূরে চলে যায়, দেন গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয়। এটা তাপমাত্রা। আরেকটা প্রভাব কি জানো, তুমি যদি অণুগুলা দূরে দূরে চলে গেছে না, তুমি কি করো, চাপ প্রয়োগ করো, অণুগুলার কি করতে পারো, কাছাকাছি আনতে পারবে না, কাছাকাছি আনলে সে এই যে তরল অবস্থা হবে, তুমি আরো চাপ প্রয়োগ করো, আরো কাছাকাছি আসবে, দেন তারা কি হবে, কঠিন। তাহলে খেয়াল করো, তুমি উল্টা দিকে যাইতে পারো, উল্টা দিকে যাইতে পারো কিভাবে করে, চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে। আর এদিকে কি, তাপ প্রয়োগ বা মাইনাস তাপ, তাপ প্রয়োগ বা মাইনাস চাপ। তুমি যত চাপ হ্রাস করবা তারা দূরে দূরে যাবে, যত তুমি চাপ হ্রাস করবা মাইনাস চাপ, তারা আরো দূরে যাবে। তাহলে কঠিন থেকে তরলে যাওয়ার প্রসেস দুইটা, এক তাপ প্রয়োগ করা আর চাপ হ্রাস করা। আবার তরল থেকে গ্যাসে যাওয়ার প্রসেস দুইটা, তাপ প্রয়োগ করা বা চাপ হ্রাস করা। সিমিলার তো উল্টা, গ্যাস থেকে তরল নিবা, চাপ প্রয়োগ করবা, তরল থেকে গ্যাসে যাবা, চাপ প্রয়োগ করবা। উল্টা কিন্তু এখানে চাপ প্রয়োগ করানো যায়, আবার তাপ হ্রাস করা যায়। তাপ প্রয়োগ করলে যদি গ্যাসে কনভার্ট হয়, তাহলে তাপ হ্রাস করলে আবার কি হবে, তরল। আবার তরল থেকে যদি তাপ হ্রাস করো, তরল থেকে যদি তাপ হ্রাস করো, তরল আবার কিসে কনভার্ট হবে, কঠিনে। তাপ হ্রাস, এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব। এই যে তরলকে তুমি যখন ফ্রিজে রেখে দাও, ফ্রিজ কি করে, ওই তরল থেকে তাপ বের করে ফেলে, তাই সে কঠিনে প্রবেশ করে, কঠিনে কনভার্ট হয়। ওকে, আমরা বুঝছি কনভার্সনটা। তো এখন আমাদের প্রশ্ন আসে, যে কঠিন তরল, কঠিন তরল
গ্যাসীয় কিভাবে থাকে ভিন্ন ভিন্ন অবস্থায় তিনটা। তো আমরা একটা প্রশ্ন পড়ছিলাম না? প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে কঠিন তরল গ্যাসীয় অবস্থার মধ্যে পার্থক্য। এখন আমরা পার্থক্যটা লিখবো। পার্থক্যটা দেখো। তাহলে প্রথম নাম্বার কম্পন শক্তি। খেয়াল করো, যখন কঠিন ছিল তখন কিন্তু তারা কাঁপতেছিল, তাই না? যখন কঠিন ছিল তখন তারা কাঁপতেছিল, কম্পন শক্তি। বাট সেই কাঁপার পরিমাণটা একটু কম, কারণ তরলে কি তাপ প্রয়োগ করার ফলে কম্পন আরো বেড়ে গেছে, দেনিতে তরলে প্রবেশ করছে, তাই কঠিনে কম্পনটা কম, তাই কম্পন শক্তিটা কম। আমি এবার চিহ্ন দিব। আর তরলে তাপ প্রয়োগ করছে দেন তরল, মানে কম্পন আরো বেড়ে গেছে। আর গ্যাসে সব থেকে বেশি কম্পন, ধূপ 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 করে এদিক সেদিক ছোটাছুটি করতেছে, তাই কম্পনটা বেশি, তাই কম্পন শক্তি সব থেকে বেশি। এক নম্বর পার্থক্য। দুই নাম্বার দেখো, তুমি তাপ প্রয়োগ করছো, কম্পন বেড়ে গেছে, কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন এনার্জি যেরকম গেছে। কঠিনের সব থেকে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, আন্তঃআণবিক আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, এভাবে লিখলাম, শর্ট ফর্মে লিখলাম আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। তোমরা লেখো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। তো দেখো, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে কোথায় বেশি? কঠিনে বেশি। আকর্ষণ শক্তি বেশি দেখি তো তারা কাছাকাছি আছে, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে বেশি কোথায়? কঠিনে। আর এখানে আন্তঃআণবিক শক্তি একটু কম, কঠিন থেকে কম, তাই চিহ্ন দিব নিচের দিকে, আকর্ষণটা কম। আর এখানে তো আকর্ষণ নাই বললে চলে, তাই তারা এই দিকে ছোটাছুটি করতেছে, তাহলে এখানে আকর্ষণ নাই বললে চলে, কি দিব? দুইটা চিহ্ন নিচে দিয়ে দিলাম, যে সব থেকে কম। আশা করি বুঝছি। তারপর সে গতিশক্তি, পার্থক্যগুলো এখানে লিখে দিতেছি। গতিশক্তি দেখো, এখানে গতিশক্তি কিন্তু নাই বললে চলে। কেন? কারণ কঠিনে অণুগুলা তো একদম ফিক্সড, জাস্ট কাঁপতেছে ঝুমঝুম ঝুমঝুম। বাট অবস্থান তো তারা একটা অণু আরেকটা অণু থেকে বিচ্ছিন্ন হইতে পারতেছে না, তাহলে গতিশক্তি আছে। ওই ভাইব্রেশনের কারণে হালকা পাতলা থাকতে পারে, বাট নাই বললেই চলে। বাট যেই তুমি তাপ দিচ্ছ তখনই তারা কি হলো? গতিশক্তি প্রাপ্ত হলো না, তাই কিন্তু গতিশক্তি বেড়ে গেল। যখন তুমি আরো তাপ দিবা, এটা আরো ছোটাছুটি করবে, তাহলে গতিশক্তি আরো বেড়ে গেছে। তাহলে সব থেকে গতিশক্তি কোথায় কম? হচ্ছে কঠিনে। সব থেকে গতিশক্তি কার কোথায় কম? কঠিনে। তারপর তরলে কঠিন থেকে একটু বেশি, তার চিহ্ন দিলাম উপর দিকে, একটু বেশি। আর গ্যাসে একদম সব থেকে বেশি। এখানে একটা চিহ্ন দিই, এখানে দুইটা চিহ্ন দিলাম। গতিশক্তি কঠিনে কম, তরলে একটু বেশি, আর কঠিনে গ্যাসিয়াতে আরো বেশি। তারপরে আরেকটা পার্থক্য, আন্তঃআণবিক দূরত্ব। তুমি নিজে বলতে পারো আন্তঃআণবিক দূরত্ব কোথায় কম? সব থেকে কম কঠিনে, কারণ একদম কাছাকাছি। আন্তঃআণবিক দূরত্ব, সরি ঠিক আছে, আন্তঃআণবিক দূরত্ব কঠিনে সব থেকে আমার কম, কারণ খুব কাছাকাছি। তার কঠিন থেকে একটু বেশি কি? এখানে দেখো দূরত্ব, অণুর ভিতরে যে দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব এখানে একটু বেশি। আর গ্যাসের তো আন্তঃআণবিক দূরত্ব সেই লেভেলের, অনেক দূরে দূরে। অণুর ভিতরে যে দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব অনেক দূরে দূরে। তো এই জন্য বলবো কি, আন্তঃআণবিক দূরত্ব সব থেকে এখানে বেশি। তো তিনটা পার্থক্য, আরো দুইটা পার্থক্য লিখি। সেটা হচ্ছে আকার। সেটা কি? আকার আর আয়তন। দেখো দেখা যায় কি, আমি মুখে বলে দিব, দেখা না গেলে শুনো। আকার মানে কি? আকার মানে হচ্ছে সাইজ। আকার মানে সাইজ। দেখো, আকার মানে যেটা তুমি দেখতে পারতেছো, ধরতে পারতেছো, ছুঁইতে পারতেছো, এরকম ব্যাপারটা। যেমন আমার একটা আকার আছে। আকার বলতে শেপ বোঝায়, শেপ। তো দেখো, শেপ বোঝায়। দেখো, কঠিনকে তুমি ধরতে পারো না, একদম বরফ কল্পনা করো, ধরতেছো না, এক টুকটা বরফ। তাহলে এর কি আকার আছে না, শেপ আছে না? যে স্কোয়ার, বা তুমি যদি তরল একটা বাটির মধ্যে নাও, সেটা গোলাকার হয়ে যাব, তো শেপ আছে, আকার আছে। তাই কঠিনের আকার আছে, তাই কি লিখবা? কঠিনের আকার আছে। তরলের আকার আছে না? তরলের আকার নাই। কেন? তরলকে তুমি ধরতে যাও তো চারটা পেট্টা হয়ে যাব, তরলের কোনো আকার নাই, তাহলে তরলের আকার নাই। গ্যাসের তো আকার নাই।
গ্যাসে কি আকার আছে? গ্যাস তো ধরা যাবে না। কঠিন তরলের নাই, গ্যাসের কোত্থেকে আকার আসবে? তারপর আয়তন, কঠিনের কিন্তু আয়তন আছে, ভলিউম আছে। তরলের তরলের আকার নাই, বাট আয়তন কিন্তু আছে। তুমি যেই পাত্রে রাখবা, যতটুকু পাত্রে রাখবা, একটা আয়তন পাবা না? একটা আয়তন পাবা। যেমন এখানে এই যে পানি আছে, এটাই তার কি, এতটুকু পানি আছে, এই যে এতটুকু, এটাই তার আয়তন, এটাই তার আয়তন, ভলিউম। তাহলে তরলের আয়তন আছে, তরলের আয়তন আছে। আর গ্যাসের আয়তনও নাই, গ্যাসের কোনো আয়তন নাই। তুমি যেই পাত্রে রাখবা ওই পাত্রটা ঝুমঝুম ঝুমঝুম করে ঘোরাফেরা করবে। তো এই হচ্ছে আমাদের পার্থক্য। কম্পন শক্তি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, গতিশক্তি, আন্তঃআণবিক দূরত্ব, আকার, আয়তন, পার্থক্যর যে পয়েন্টগুলো সেগুলো লিখে দিচ্ছি। লাস্ট আমরা আলোচনা করব কণার গতিতত্ত্ব। তো তার আগে একটু আসো, আমরা যেটা বলছিলাম একই পদার্থ, প্রশ্নটা লেখো। আমি কালো কালি দিয়ে লিখি, এই কালির অবস্থা খুব খারাপ। একই পদার্থ কিভাবে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারে, এটা আমাদের প্রশ্ন ছিল। আমরা অ্যান্সার বলছি কিন্তু লিখে দিই। তাহলে পদার্থের অবস্থা আমি লিখি, অ্যান্সার পদার্থের অবস্থা, পদার্থের ভৌত অবস্থা লিখি, পদার্থের ভৌত অবস্থা। সেটা নির্ভর করে কার উপর বলো তো? তাপমাত্রা, বলছি আমরা না, তাপমাত্রা। আরেকটা ছিল না, সেটা কি? চাপ। চাপটা ব্র্যাকেটে লিখলাম কারণ তোমার বইয়ে চাপ নিয়ে ওরকম কথাবার্তা নেই। আর আমি যত সিম্পলি বললাম চাপের প্রভাব আর তাপের প্রভাব, এত সিম্পল কিন্তু বিষয় না। তোমরা যখন ইন্টারমিডিয়েট বা পরিবেশ রসায়ন পড়বা তখন তুমি এগুলো সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, সন্ধি আয়তন, তখন তুমি বুঝতে পারবা কতটা ব্যাপারটা কতটা ইজি না, একটু কঠিন। বাট এই পর্যায়ে সিম্পল ভাবে জানো। তো চাপের প্রভাব আছে। এখন খেয়াল করো, একই পদার্থ ভিন্ন অবস্থায় থাকতে পারে কেন? দেখো কঠিনে যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা বাড়া, দেখো প্রত্যেকটা তাপমাত্রা বাড়ালে কম্পন বাড়তো, কম্পন বাড়তো না? তাপমাত্রা বাড়ালেই কম্পন বাড়তো। এই তাপমাত্রা বাড়ছে, কম্পন বাড়ছে। তরলকে আবার তাপমাত্রা বাড়াইছো, কম্পন বাড়ছে। তাহলে তাপমাত্রা বাড়ালেই কম্পন বাড়তো। কম্পন বাড়লে কি বাড়তো? কম্পন বাড়লে আন্ত আণবিক আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সেটা কমে যাইত। কম্পন বাড়াইতাম, কাঁপতো কাঁপতো, আর আন্তঃআণবিক শক্তি থাকতে সে বিচ্ছিন্ন হয়ে যেত, কমে যেত। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে যেত মানে অণুগুলো একটা একটা দূরে চলে যেত, তার মানে গতিশক্তি প্রাপ্ত হইতো। এটা আমি একটু করে লিখে দিই সুন্দর করে। কম্পন বাড়তো, তাই আণবিক আকর্ষণ শক্তি বাড়তো। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বাড়লে গতিশক্তি বাড়তো না, কমতো। আমি কি লিখি? আন্তঃআণবিক শক্তি কমতো, কম্পন বাড়তো। এখানে যদি তুমি তাপ দিছ, কম্পন বেড়ে গেছে, এই যে আকর্ষণটা ছিল সেটা কমে গেছে, দেনই তো তার গতিশক্তি প্রাপ্ত হয়ে দূরে দূরে চলে গেছে। তাহলে গতিশক্তি বাড়বে, গতিশক্তি বাড়বে। গতিশক্তি বাড়লে একটা অণু আরেকটা অণু থেকে দূরে দূরে চলে যেত। তাই আমরা বলবো কি? আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যেত, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যেত। কঠিনে আন্তঃআণবিক শক্তি অনেক বেশি, তাপ দিলা, কম্পন বাড়লো, গতিশক্তি বাড়লো, আন্তরিক দূরত্ব বেড়ে গেল, তরল হইলো, তরলকে তাপ দিলা, কম্পন বাড়লো, আন্তরিক আকর্ষণ শক্তি কমে যেত, গতিশক্তি আরো বেড়ে যেত, আন্তরিক দূরত্ব আরো বেড়ে যেত, গ্যাস হইলো। তাহলে এইভাবেই হইতেছে আমাদের পদার্থের ভিন্ন ভিন্ন অবস্থায় এক্সিস্ট করতেছে। এটা আমাদের কি, যে কি পদার্থ কিভাবে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারে। এখন খেয়াল করো, এই যে একটাই পদার্থ ভিন্ন ভিন্ন অবস্থায় থাকতে পারতেছে, এটা আমরা কি দ্বারা ব্যাখ্যা করলাম? দুইটা দ্বারা। যে কঠিনে তখনই থাকবে যখন আমার আকর্ষণ শক্তি খুব বেশি আর গতিশক্তি খুব কম। তরলে আকর্ষণ শক্তি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি মাঝামাঝি, গতিশক্তি কঠিন থেকে বেশি। আবার তরল থেকে গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নাই বললে চলে,
বাট গতিশক্তি সর্বোচ্চ লেভেলের। আবার এখানে আন্তঃআণবিক দূরত্ব কম, আন্তঃআণবিক দূরত্ব একটু বেশি, আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। তাহলে কয়টা ফ্যাক্ট বললাম? আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, গতিশক্তি, আন্তঃআণবিক দূরত্ব, এই যে 3টা পয়েন্ট। আমি 2টা পয়েন্টই বলি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আর গতিশক্তি, এই 2টা দ্বারা। দেখো আবার বলি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে যেখানে কম সেটা হচ্ছে, সরি একটু মনোযোগ দাও, লাস্ট। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যেখানে সব থেকে বেশি আর গতিশক্তি যেখানে সব থেকে কম সেটা হচ্ছে কঠিন। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সব থেকে কম বাট গতিশক্তি সব থেকে বেশি সেটা হচ্ছে গ্যাস, আর মাঝামাঝি অবস্থা হচ্ছে তরল। তাহলে এই 2টা দ্বারা তুমি পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করতে পারতেছ। এই তত্ত্বটাকে বলা হয় কণার গতি তত্ত্ব। দেখো, এই আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দ্বারা, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দ্বারা পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কি বলা হয়? কণার গতি তত্ত্ব বা কাইনেটিক থিওরি। কাইনেটিক থিওরি, গতি মানে কাইনেটিক, তত্ত্ব মানে থিওরি, আর কণা মানে পার্টিকেল। কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। পার্টিকেল অফ, অফ মানে র বোঝায়, অফ পার্টিকেলস, পার্টিকেল এর গতি তত্ত্ব, কাইনেটিক থিওরি অফ গ্যাস। তো বুঝছি কণা গতি তত্ত্ব হলো কি? গতিশক্তি এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি দ্বারা একটা পদার্থ কঠিন, তরল নাই গ্যাসীয় সেটা বোঝার যে উপায় আমি ব্যাখ্যা করতেছি। যে কঠিনে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি, গতিশক্তি অনেক কম। ওকে, আমি বললাম যে একটা জায়গায় আন্তঃআণবিক শক্তি অনেক বেশি আর গতিশক্তি অনেক কম, সেটাই কঠিন। আর আন্তঃআণবিক শক্তি নাই বললেই চলে, কিন্তু গতিশক্তি অনেক ছোটাছুটি গ্যাসীয়। আন্তঃআণবিক শক্তি খুব বেশি না, গতিশক্তিও খুব বেশি না, মাঝে তরল। তো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি দ্বারা আর গতিশক্তি দ্বারা আমি পদার্থের অবস্থা এক্সপ্লেন করতেছি। এটা হচ্ছে কণার গতিতত্ত্ব। তো এটা হচ্ছে আমাদের আজকের প্রথম পর্ব। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট পর্বে, দ্বিতীয় পর্বে। তো শেষ করার আগে বলি, যদি তোমাদের কারো উপকার হয়, প্লিজ এই ভিডিওগুলো শেয়ার করো। যদি শেয়ার করো তাহলে আমি আরো অনুপ্রেরণা পাবো তোমাদের জন্য প্রতিটা চ্যাপ্টারই একটা করে দেওয়ার জন্য। ওকে, তো শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।